জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের আমি বলেছি যারা 2026 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো এবং প্রশ্নের উত্তরও করাবো ইতিহাস এবং ভূগোলের। তাই তোমরা আমার ইউটিউবটা ফলো করতে পারো এবং সাবস্ক্রাইবও করতে পারো, যাতে ভিডিওগুলো দেখে তোমাদের প্রস্তুতি আরও ভালো হয়। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রথম অধ্যায় ভূগোলের বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা এই ভিডিওটা দেখে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে। আমি তার কিছুক্ষণ পরেই প্রশ্নের উত্তরও বলে দেব, যাতে তোমরা বুঝতে পারো যে কতটা প্রস্তুতি তোমাদের হয়েছে। শর্ট প্রশ্নগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, আমি প্রশ্ন করব আর তোমরা সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করবে। চলো তাহলে দেখো যে তোমাদের প্রস্তুতি কতদূর হয়েছে। ঠিক আছে, আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং তার উত্তর সহ ব্যাখ্যাও করব। প্রশ্নের মধ্যে থাকবে কি এমসিকিউ থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে এবং এক কথায় উত্তর থাকবে। তোমাদের মাধ্যমিকে যে প্যাটার্নে প্রশ্ন আসে সেই প্যাটার্নেই আমি সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের টেস্ট পেপার এবং পূর্ববর্তী যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে সেইখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন, অনেক কটাই প্রশ্ন থাকবে। তোমরা মন দিয়ে দেখো, প্রশ্নগুলো দেখলে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারবে। প্রথমে দিয়েছে যে অতি গভীর আকৃতির উপত্যকাকে কি বলে? গিরিখাত, ক্যানিয়ন, কর্তিতস্ফার, প্লাঞ্চ পুল। মনে রাখতে হবে আয় আকৃতির বলেছে, আয় আকৃতির নদী উপত্যকাকে বলা হয় কি? ক্যানিয়ন। আয় আকৃতির নদী উপত্যকাকে কি বলা হবে? ক্যানিয়ন। তাহলে ক্যানিয়ন হবে এর উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলছে? ঘোড়ামারা দ্বীপটি বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হলো ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, জোয়ার ভাটা ও বান ডাকা। তোমাদের বলতে হবে যে এই ঘোড়ামারা দ্বীপটি সুন্দরবনে আছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। সেই দ্বীপটি ডোবার কারণ কি? আমরা জানি যে যে দ্বীপগুলো ডুবে যায় তাদেরকে বলা হয় ভ্যানিসিং আইল্যান্ড। সেই ভ্যানিসিং আইল্যান্ডের মধ্যে ঘোড়ামারা একটি। সেটা কি জন্য ডুবেছে? তোমরা নিশ্চয়ই উত্তর করে ফেলেছ। উত্তর হবে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, এইটা হলো কারণ। এর আগের প্রশ্ন আমরা বললাম যে আয় আকৃতি নদী উপত্যকা, যদি ভি আকৃতির উপত্যকা বলতো তাহলে বলতে হতো গিরিখাত। ভি আকৃতি নদী উপত্যকাকে বলা হয় গিরিখাত, আয় আকৃতি নদী উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন। গিরিখাত তৈরি হবে আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টি বেশি হয়, আর ক্যানিয়ন তৈরি হবে শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টি কম হয়। ক্যানিয়ন বেশি নিম্নক্ষয় করে, পার্শ্বক্ষয় করে না, আর গিরিখাত নিম্নক্ষয় পার্শ্বক্ষয় দুটোই করে। এরপরে আছে মহাদেশীয় হিমাবাহের বরফহীন শৃঙ্গগুলিকে কি বলা হয়? ইরাটিক, সিরাক, ক্রেভাস, নুনাটাক। মহাদেশীয় হিমাবাহের বরফহীন শৃঙ্গগুলিকে বলা হয় নুনাটাক। অর্ধচন্দ্রাকৃতি কি বালিয়াড়িকে কি বলা হয়? ইয়ারদাং, বারখান, গোর, ইনসেলবার্জ। মনে রাখতে হবে বালিয়াড়ি হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তাই অর্ধচন্দ্রাকৃতি যদি বালিয়াড়ি হয় তাকে বলা হবে কি? বারখান। কেমন দেখতে হবে বালিয়াড়িটা? বালিয়াড়িটা দেখতে হবে এইরকম। ঠিক আছে, বায়ু প্রবাহিত হচ্ছে এই দিক থেকে। বায়ু কোন দিক থেকে প্রবাহিত হবে? এই দিক থেকে বায়ু প্রবাহিত হবে। ঠিক আছে, এরপর আছে পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটির নাম কি? পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটির নাম হবে এখানে নাথুলা। নাথুলা আছে সিকিমের কাছে। এই নাথুলা হলো পূর্ব হিমালয়ের কাছে গিরিপথ। অসমের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে কি বলা হয়? অসমের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয় বরদইছিলা। পশ্চিমবঙ্গে যদি বৃষ্টি হয় প্রাক মৌসুমী বৃষ্টি, তাকে বলা হবে কালবৈশাখী। আর পশ্চিমা ঝঞ্ঝা কখন হয় আমাদের ভারতে? শীতকালে। আম্রবৃষ্টি হয়, প্রাক মৌসুমী বৃষ্টিপাত কাকে বলা হবে? কেরালাতে। বর্তমানে ভারতে মোট রাজ্য সংখ্যা কতগুলি আছে? বর্তমান ভারতে মোট রাজ্য সংখ্যা আছে 28টি। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ আছে হলো চিল্কা, যেটা আছে উড়িষ্যাতে। ঠিক আছে, এরপর আছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ। লবণাক্ত জলের উপহ্রদ যদি বলা হয় তবে বলতে হবে এই চিল্কাই।
ঠিক আছে, যদি সম্বর হতো সম্বরও বৃহত্তম। এরপর আছে বৃষ্টিযুক্ত অঞ্চলে, এটা মনে রাখবে, একটু ভুল হয়েছে, বৃষ্টিযুক্ত অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপের পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় সেটা কি হবে? নদী। অর্থাৎ বৃষ্টি যেখানে বেশি হয় সেখানে নদী বেশি ক্ষয় করে। তারপর আছে সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে কি বলা হবে? সমুদ্র উপকূলের কাছে যদি নিমজ্জিত হয়ে যায় কোনো হিমবাহ উপত্যকা তাকে বলা হবে কি? ফিয়র্ড। ফিয়র্ড হলো নিমজ্জিত উপত্যকা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি? এখানে অপশনটা মিস্টেক হয়ে গেছে, অপশন হবে ভাষা। ভাষা ছিল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি। ভারতের পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় কখন? একটু আগে হলো, পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। শীতকালে যে বৃষ্টিপাত হয় ঝিরিঝিরি, সেইটাকে বলা হয় পশ্চিমা ঝঞ্ঝা। সেটা কোথা থেকে আসে? ভূমধ্যসাগর থেকে আসে। ঠিক আছে, ভূমধ্যসাগর থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য বৃষ্টি হচ্ছে পাঞ্জাব হরিয়ানাতে। আর জম্মু কাশ্মীরে কি হয়? জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায় কোথায়? নদীর উচ্চ প্রবাহে, মধ্য প্রবাহে, নিম্ন প্রবাহে, মধ্য নিম্ন প্রবাহে। মনে রাখতে হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ মধ্য প্রবাহ দেখা যায় কিছু, আর নিম্ন প্রবাহ দেখা যায়, তাই দুটোই হবে উত্তর। ঠিক আছে, মধ্য আর নিম্ন প্রবাহে। এরপর আছে ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপকে কি বলা হয়? ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। মনে রাখবে, ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপকে বলা হয় ড্রামলিন। একে বাস্কেট অফ এগ টোপোগ্রাফিও বলা হয়। এটা কিভাবে তৈরি হয়? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, হিমবাহ এবং জলাধারার সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন তৈরি হয়। যে রেখার নিচে হিমবাহ গলে যায়, এটা গলে যায় হবে, হ্যাঁ, গলে যায়, যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হবে হিমরেখা। যার উপরে বরফ জমে থাকে, যার নিচে হিমবাহ গলে যায় তাকে বলা হবে কি? হিমরেখা। কেভার্সও নয়, পিরামিড চূড়াও নয়, এস্কারও নয়। ক্রেভার্স আমরা জানি যে হিমবাহের ফাটল। পিরামিড চূড়া কোথায় তৈরি হবে? দু তিনটে শার্ক যদি অবস্থান করে তার উঁচু অংশকে পিরামিড বলে। আর এস্কার কখন তৈরি হবে? হিমবাহ এবং জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 16 নম্বর প্রশ্ন বলছে, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে যে নামে পরিচিত তাকে কি বলা হবে? বেট, খাদার, ভাঙ্গার, ভাবর। নবীন পলিযুক্ত অঞ্চলে পাঞ্জাবে বলা হয় বেট, আর পুরনো পলিমাটিকে বলা হয় ধায়া। কিন্তু গঙ্গা সমভূমিতে আলাদা, গঙ্গা সমভূমিতে নতুন পলিমাটিকে বলা হয় খাদার, আর পুরনো পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকাকে কি বলা হয়? মরু অঞ্চলে যে শুষ্ক মৃত্তিকা হয় ভারতের রাজস্থানে মরুভূমিতে দেখা যায়, সেইটাকে বলা হয় চার্নোজেম, পটজল, সিরোজেম, কৃষ্ণ মৃত্তিকা। মনে রাখতে হবে উত্তর হবে সিরোজেম। অর্থাৎ মরু অঞ্চলে যে মৃত্তিকা তৈরি হয় তাকে বলা হয় সিরোজেম, পার্বত্য অঞ্চলে ভারতে যে মৃত্তিকা তৈরি হয় তাকে বলা হয় পটজল, আর কৃষ্ণ মৃত্তিকা হলো ডেকান ট্র্যাপে ব্যাসাল শিলা থেকে যে মৃত্তিকা তৈরি হচ্ছে তাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা কি? কৃষ্ণ মৃত্তিকা হলো আমাদের কার্পাস চাষের জন্য বেশি উপযুক্ত। তারপর বলেছে জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত কোথায়? জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত মনে রাখতে হবে আমাদের উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, পূর্ব ভারতে। উত্তর হবে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কোনো রকম নলকূপ সেচও হয় না, নলকূপ সেচও বেশি হয় না, ঠিক আছে, আর কূপ সেচও বেশি হয় না, বেশিরভাগ হয় জলাশয়ের মাধ্যমে জলসেচ। ঠিক আছে, বছরের বৃষ্টিপাত হয় সব থেকে দুবার কোথায়? করমণ্ডল উপকূলে, কোঙ্কণ উপকূলে, উত্তর সরকার উপকূলে, মালাবার উপকূলে। মালাবার উপকূল আছে কেরালাতে, কোঙ্কণ উপকূল আছে মহারাষ্ট্রে, উত্তর সরকার উপকূল আছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর কাছাকাছি জায়গায়, আর করমণ্ডল আছে টোটালি তামিলনাড়ুতে। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে, যে করমণ্ডল উপকূল আছে সেখানে। যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হবে? যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হবে কি? আরোহণ, অবরোহণ, আবহবিকার, নগ্নিভবন। উত্তর হবে কি? আরোহণ। আরোহণ প্রক্রিয়া বলতে বোঝায় সঞ্চয় কাজ, আর অবরোহণ বলতে কি বোঝায়? ক্ষয় কাজ। নগ্নিভবন মানে নিচের কোনো ভূত্বক বাইরে যদি উন্মুক্ত হয়ে যায় ক্ষয় কার্যের ফলে, সেটাকে বলা হয় নগ্নিভবন প্রক্রিয়া। এরপর 21 নম্বর প্রশ্ন কি বলছে? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলোকে বলা হয় কি? ক্রেভার্স। ক্রেভার্স হলো পার্বত্য হিমবাহে সৃষ্ট গভীর ফাটল। ঠিক আছে, নুনাটাক কি? নুনাটাক হলো
যদি বরফ মুক্ত হয়। অ্যারেট বা অ্যারেট হলো এরিটি, করাতে দাঁতের মতো ভূমিরূপ, ক্ষয়কার্যের ফলে হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ করাতে দাঁতের মতো তাকে বলা হয় অ্যারেট বা এরিটি। আর শার্ক হলো হাতলযুক্ত চেয়ারের মতো ভূমিরূপ। তাহলে এর উত্তর কি হবে? ক্রেভার্স। এর উত্তর হবে ক্রেভার্স, হিমাবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল। এরপরে 22 নম্বর প্রশ্ন বলছে গঙ্গা নদীর উৎসস্থল হলো যমুনেত্রী হিমাবাহ, জেমু হিমাবাহ, সিয়াচেন হিমাবাহ, গঙ্গোত্রী হিমাবাহ। উত্তর হবে গঙ্গোত্রী হিমাবাহ। গঙ্গোত্রী হিমাবাহ থেকে গঙ্গা নদী তৈরি হয়েছে। তাহলে গঙ্গা নদী কোথা থেকে তৈরি হয়েছে? গঙ্গোত্রী হিমাবাহ থেকে। 23 নম্বর প্রশ্ন কি এখানে আছে? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হবে দামোদর। ভাকরানাঙ্গাল শতদ্রু নদীতে আছে, হীরাকুদ আছে মহানদীতে। ভারতের বৃহত্তম, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হবে ভাকরানাঙ্গাল, দামোদর, রিহান্দ, হীরাকুদ। হীরাকুদ হলো দীর্ঘতম, ঠিক আছে, হীরাকুদ হলো মহানদীতে আছে দীর্ঘতম, আর ভাকরানাঙ্গাল হলো শতদ্রু নদীতে আছে বৃহত্তম। তাহলে উত্তর হবে এর বহুমুখী নদী পরিকল্পনা সব থেকে বৃহত্তম ভারতের ভাকরানাঙ্গাল শতদ্রু নদীতে আছে, পাঞ্জাবের ওইখানে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে মহীভাবক আলোড়ন বলে, গিরিজনী আলোড়ন বলে, অন্তর্জাত প্রক্রিয়া বলে, বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের উপরে কাজ করছে তাই এটা হবে কি? বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের উপরে যদি হয় বহির্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠের নিচে হলে অন্তর্জাত প্রক্রিয়া। তারপর 25 নম্বর প্রশ্ন বলছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? মিসিসিপি, মিসৌরি, নদীর মোহনায়, সিন্ধু নদীর মোহনায়, হোয়াঙ্গো নদীর মোহনায়, নীল নদীর মোহনায়। অবশ্যই এটা হবে, উত্তর হবে মিসিসিপি নদীর মোহনায়, ঠিক আছে। তারপর আছে 26 নম্বর প্রশ্নে কি বলছে? ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? মনে রাখবে যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হবে। কোথায় সালে বেশি বৃষ্টি হয়? এই চারটে অঞ্চলের মধ্যে মরু অঞ্চলে, সুন্দরবনে, গাঙ্গেয় সমভূমিতে, পশ্চিমঘাট পর্বতে, পশ্চিম ঢালে। মনে রাখবে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে এই চারটের মধ্যে পশ্চিমঘাট পর্বতে, পশ্চিম ঢালে। তাই যেখানে ল্যাটেরাইট মাটি তৈরি হবে সেখানে বেশি বৃষ্টি লাগবে। আর ভারতে বৃষ্টি হয় পশ্চিমঘাট পর্বতে, পশ্চিম ঢালে, এই চারটে অপশনের মধ্যে। তাই এখানে ল্যাটেরাইট মাটি তৈরি হবে। ভারতের মৃত্তিকা গবেষণাগার মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি? মৃত্তিকা সংরক্ষণ করা হয় কি করে? একটা পশুচারণ, ফালিচাষ, ঝুমচাষ, জলসেচ। কি হবে? পশুচারণে মৃত্তিকা ক্ষয় হয় কারণ উপরে ঘাসগুলো খেয়ে নেয়। ঝুমচাষ, জঙ্গল পুড়িয়ে সাফ করা হয়। জলসেচও হবে না, জলসেচ বেশি করলে লবণাক্ত হয়ে যায় জমি, তাই এটা হবে কি? ফালিচাষ। ফালিচাষ হলো এর উত্তর, মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি। এরপরে বলেছে যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে কি বলা হয়? অবঘর্ষ, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় বলতে বোঝায় নদীর প্রবাহের জলের সঙ্গে যে নুড়ি বালি খণ্ড থাকে সেগুলো আঘাত করে যে ক্ষয় হয় তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। তাহলে অবঘর্ষ ক্ষয় হবে না, কারণ নদীর পলিবালি যখন নদীর তলদেশে আঘাত করে তখন অবঘর্ষ ক্ষয়। দ্রবণ ক্ষয় কি? চক জাতীয়, ডলোমাইট জাতীয় শিলা যখন জলের সংস্পর্শে এসে গুলে যায় তখন সেটাকে বলছে দ্রবণ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় মানে জলের আঘাতে হচ্ছে। আর ঘর্ষণ ক্ষয় মানে কি? এরকম একটা ছোট খণ্ড শিলা যখন একসঙ্গে ধাক্কা লাগছে দিয়ে কি হচ্ছে, এরকম ছোট ছোট খণ্ডে পরিণত হয়ে যাচ্ছে, এটাকে বলছে কি? অবঘর্ষ নয়, ঘর্ষণ ক্ষয়। তাই এর উত্তর হবে কি? ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়ে নুড়ি বালি খণ্ড পরস্পরের আঘাতে কি হয়? ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে যায়। এরপর আছে কি? যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অবরোহণ, আরোহণ, পর্যায় সঞ্চয়ন। ভূমিভাগের উচ্চতা হ্রাস হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, তার মানে কি? অবরোহণ হবে। অবরোহণ মানে ক্ষয়, আরোহণ মানে সঞ্চয়। তারপর বলেছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলির ঝড় দেখা যায় তাকে কি বলা হয়? কালবৈশাখী, আধি, লু, পশ্চিমা ঝঞ্ঝা। এটা হবে কি? আধি। ধূলির ঝড়কে আধি বলে, আর গরম বায়ু যদি প্রবাহিত হয় তাকে বলা হয় লু। জাফরান চাষ হয় পশ্চিমবঙ্গে, রাজস্থানে, বিহারে, জম্মু কাশ্মীর। মনে রাখতে হবে জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়। জম্মু কাশ্মীরে একটা পলিমাটি আছে কারেওয়া বলা হয়, কারেওয়া, ঠিক আছে, সেই মাটিতেই জাফরান চাষ হয়। জাফরান মানে কেশর। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কি? ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া, সিকিম, বিহার, মিজোরাম। গোয়া। গোয়া হলো ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। আর এই গোয়াই ভারত থেকে
শেষে বিদেশিরা গেছে, অর্থাৎ ভারত স্বাধীন হয়ে গেছিল, তবুও গোয়াতে উপনিবেশ স্থাপন করে রেখেছিল পর্তুগিজরা। 1962 সালে গোয়াকে সম্পূর্ণরূপে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। এটা উত্তর হবে কূপ ও নলকূপে। কূপ ও নলকূপে ভারতে সব থেকে বেশি জলসেচ করা হয়। তারপর বলেছে ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ কি? ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অরণ্য আমাদের পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে, সেটা বৃহত্তম। প্রধান বৃক্ষ কি হবে? সুন্দরী। সুন্দরী সব থেকে প্রধান বৃহত্তম, সব থেকে প্রধান গাছ। তারপর বলেছে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় আবহবিকার জাত পদার্থ, এটা হবে আবহবিকার জাত পদার্থ। আবহবিকার জাত পদার্থ যে শক্তি দ্বারা স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? নদী, অভিকর্ষজ শক্তি, হিমবাহ, বায়ুপ্রবাহ। পুঞ্জিত ক্ষয় দ্বারা, অর্থাৎ পুঞ্জিত ক্ষয় কি? পাহাড়ের ঢাল বরাবর যদি কোনো কিছু নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাহলে ঢাল বরাবর কেন নামবে? অবশ্যই এটা উত্তর হবে অভিকর্ষজ শক্তি। নদী দ্বারাও হয় না, হিমবাহ দ্বারাও হয় না, বায়ুপ্রবাহ দ্বারাও হয় না। নদীও উঁচু থেকে নিচের দিকে নামছে কিন্তু অভিকর্ষজ শক্তি। তাই মূল শক্তিটা কি সেটা মনে রাখতে হবে। তাই মূল শক্তি কি সেইটা লিখতে হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনে যে সকল জীব সম্পূর্ণ ডুবে গেছে, যে সকল দ্বীপ, যে সকল জীব নয় দ্বীপ হবে এটা, ঠিক আছে? যে সকল দ্বীপ সম্পূর্ণরূপে ডুবে গেছে তাকে কি বলা হবে? দমন, নিউমুর, নিকোবর, মিনিকয়। এটা হবে নিউমুর দ্বীপটি সম্পূর্ণরূপে ডুবে গেছে, দ্বীপ, ঠিক আছে? হিমালয় নীলকণ্ঠ শৃঙ্গ যে ভূমিরূপের উদাহরণ সেটা কি হবে? নীলকণ্ঠ। হিমালয় নীলকণ্ঠ শৃঙ্গ, শৃঙ্গ মানে একবারে চূড়াটা, সেটা কি হবে? আমরা হিমাবহের ক্ষয়কার্যের ফলে পড়েছিলাম, সেটা হবে পিরামিড চূড়া। এরিটি হবে না, ফিওর্ড হবে না, কোরিও হবে না। সাংপো ক্যানিয়ন পৃথিবীর কি হবে? দীর্ঘতম, গভীরতম, সুন্দরতম, প্রশস্ততম ক্যানিয়ন কি হবে? সাংপো ক্যানিয়ন হলো পৃথিবীর দীর্ঘতম, গভীরতম, সুন্দরতম, প্রশস্ততম। কি হবে? দীর্ঘতম ক্যানিয়ন। দীর্ঘতম ক্যানিয়ন নাম হলো সাংপো ক্যানিয়ন। চীনে সাংপো নদীতে আছে। এরপরে আমাদের আছে কি? নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। তাহলে প্রথম প্রশ্ন দিয়েছে কোরি ভূমিরূপ ফ্রান্সের শার্ক নামে পরিচিত, অবশ্যই শুদ্ধ হবে। ভারতের নবীনতম রাজ্যটি ঝাড়খণ্ড না, ভারতের নবীনতম রাজ্যটি কি হবে? ভারতের নবীনতম বা কনিষ্ঠতম রাজ্য হলো তেলেঙ্গানা। লু একটি শীতল প্রকৃতি বায়ু, লু একটি শীতল প্রকৃতি বায়ু অবশ্যই নয়, লু একটি গরম উষ্ণ বায়ু, তাই এটাও ভুল। মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ, অবশ্যই ঠিক। মাজুলি ব্রহ্মপুত্র নদীতে আছে, যেটা ভারতের বৃহত্তম নদী দ্বীপ। নদীর উচ্চ গতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হলো মন্থকূপ, অবশ্যই ঠিক, কারণ নদীর উচ্চ গতিতেই মন্থকূপ দেখা যায়। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে অবস্থিত। উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে, এটা অবশ্যই ঠিক। মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। বালিয়াড়ি কি হয়? বালিয়াড়ি একটা জায়গায় স্থির থাকে, আবার হাওয়া দিলে উড়ে অন্য জায়গায় চলে যায়, তাই রাজস্থানে একে কি বলা হয়? ধ্রিয়ান, তাই এটাও ঠিক হবে। ঝুলন্ত উপত্যকা হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা প্রধান হিমাবাহ নিচে নেমে যায় বেশি ক্ষয় করে, আর উপ হিমাবাহ অনেকটা উঁচুতে থাকে, তাই না? তাই প্রধান হিমাবাহ ক্ষয় করে নিচে নেমে যায়, তারপরেই তৈরি হয়, তাই এটা কি হবে? এটাও ঠিক হবে। সুন্দরবন অঞ্চলে প্রধানত ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায়। সুন্দরবনে তো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদই থাকবে, কারণ লবণাক্ত মাটি সেখানে, তাই এটাও ঠিক হবে। ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয় না, ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয় না। ল্যাটেরাইট মাটিতে কিছু মশলা চাষ হয়, কিছু কাজু বাদাম, এই সমস্ত চা কফি চাষ হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে যে পর্বত আছে সেখানে, তাই ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ ভালো হয় না। কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। অক্ষাংশ যত বাড়ে, আমরা জেনেছি যে অক্ষাংশ যত বৃদ্ধি পাবে 90 ডিগ্রির দিকে যাবে, হিমবাহ অনেকটা নিচে নামবে, আর যত অক্ষাংশ কমবে 0 ডিগ্রির দিকে আসবে, নিরক্ষরেখার দিকে আসবে অক্ষাংশ বরাবর, তখন হিমরেখা অনেকটা কি হবে? উঁচুতে উঠে যাবে উষ্ণতার কারণে, তাই এটা কি হবে? শুদ্ধ হবে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ সর্বোচ্চ মালভূমি নয়, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ, তাই এটা ভুল। মরু অঞ্চলে বায়ু জলাধারা মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ কি? ইনসেলবাজ। এটা মরু অঞ্চলে বায়ু জলাধারা মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত সমভূমি হলো ইনসেলবাজ না।
ইনসেলবাজ হলো ক্ষয়জাত ভূমিরূপ, তাই পেডিমেন্টের সামনে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় বাজাদা, এটাও ভুল। তারপর বলেছে প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলে না, প্রশস্ত নদী মোহনাকে বদ্বীপ বলে না, প্রশস্ত নদী মোহনাকে বলা হয় কি খাড়ি। চিল্কা ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ, অবশ্যই ঠিক, কারণ চিল্কা উড়িষ্যাতে আছে আর উড়িষ্যা পূর্ব দিকে আছে ভারতে। থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়, থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায় না, সিরোজেম মাটি দেখা যায়, মরু মৃত্তিকা দেখা যায়, তাই এটা ভুল। মনে রাখতে হবে লোহিত মৃত্তিকা তৈরি হয় গ্রানাইট এবং নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে। আরোহণ প্রক্রিয়া গঠিত একটি ভূমিরূপ কি প্লাবন ভূমি, অবশ্যই ঠিক, কারণ সঞ্চয় কার্যের ফলেই প্লাবন ভূমি তৈরি হয়। এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয় না, এলনিনোর বছরগুলিতে ভারতে এলনিনোর বছরগুলিতে ভারতে খরা হয়, আর লানিনার বছরগুলিতে ভারতে বন্যা হয়, তাই এটাও ভুল। নদীর অবতলাকার সঞ্চয়কে বিন্দুপার বলা হয়, অবশ্যই ঠিক, নদীর অবতলাকার সঞ্চয়কে বলা হয় কি বিন্দুপার, এটা ঠিক। এরপর আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নদীর ক্ষয়চক্রের শেষ সীমানায় কি দেখা যায়, নদীর ক্ষয়চক্রের শেষ সীমানায় দেখা যায়, এখানে আমি লিখছি কি সমপ্রায় ভূমি, সমপ্রায় ভূমি। মরুস্থলী কথার অর্থ কি, মরুস্থলী কথার অর্থ হলো মৃতের দেশ। পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের প্রধান প্রক্রিয়াটা কি হবে, পার্বত্য অঞ্চলে নদী ক্ষয় কার্যের প্রধান প্রক্রিয়াটা হবে জলপ্রবাহ ক্ষয়, কারণ সেই সময় খরস্রোতা থাকে, জলপ্রবাহ ক্ষয়। নদীর অনেক কটা ক্ষয় আছে, জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, তার মধ্যে জলপ্রবাহ ক্ষয় নদীর পার্বত্য অঞ্চলে হয় জলের আঘাতে। দুটি নদী মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়, এক বা একাধিক নদী অববাহিকাকে পৃথক করে, এটা বলতো কি হবে জল বিভাজিকা, জল বিভাজিকা। মরুভূমি শুষ্ক নদী খাতকে কি বলা হয়, মরুভূমি শুষ্ক নদী খাতকে কি বলা হয় ওয়াদি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তারপর বলেছে পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে ড্যাশ উপত্যকা, এটা উত্তর হবে কি কারোয়া। কোথায় পাওয়া যায় বলো, কারোয়া পাওয়া যায় কাশ্মীরে, তাই এটা হবে কি কাশ্মীর উপত্যকা। ড্যাশ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, ভারতের সব থেকে বেশি বৃষ্টি হয়, ভারতের সব থেকে বেশি বৃষ্টি হয় মৌসিনরাম চেরাপুঞ্জিতে, তাই এখানে মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টি হয়, চেরাপুঞ্জি আর মৌসিনরাম দুটো আলাদা, মনে রাখতে হবে মৌসিনরামে বেশি বৃষ্টি হয়। মৌসিনরাম কোথায় আছে, শিলং মালভূমিতে আছে, সরি শিলং মালভূমি নয়, মেঘালয় মালভূমিতে আছে, আর মৌসিনরামের ঠিক বিপরীতে আছে শিলং বৃষ্টিছায়া অঞ্চল। মৌসিনরাম। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হবে, নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় যে গর্তগুলো তৈরি হয় রাস্তাতেও মাঝে মাঝে দেখা যায়, সেটাকে কি বলা হয় পট হোল বা মন্থকূপ। ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা সৃষ্টি করে, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, বাধ্য করে মানে কি আসতে সাহায্য করে, বলতে হবে কি মৌসুমী বায়ু। কোন মৌসুমী বায়ু, যে মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এরপর আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি, মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ডে যদি দক্ষিণতম অংশ বলে তাহলে বলতে হবে কন্যাকুমারী, আর যদি যদি শুধু বলে মূল ভূখণ্ডে নিয়ে যদি বলে শুধু দক্ষিণতম অংশ ভারতের তাহলে হবে ইন্দিরা পয়েন্ট, তাহলে এটা কি হবে কন্যাকুমারী। মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারী, কন্যাকুমারী। এরপর ড্যাশ নদী নাম অনুসারে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, মনে রাখতে হবে তুরস্কের একটা নদী আছে যেটাকে বলে মিয়েন্ড্রস, তুরস্কের নদী কি হবে মিয়েন্ড্রস।
মিয়েন্ড্রস। এই নদীর নাম অনুসারে মিয়েন্ডার নাম হয়েছে। মিয়েন্ডার মানে কি? নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। তারপর বলেছে গঙ্গার ডান তীরের একটি উপনদী কি হবে? গঙ্গার ডান তীরের উপনদী অনেক কটা আছে, অর্থাৎ নদী যে বরাবর প্রবাহিত হচ্ছে তার ডান দিকের একটা উপনদী। ডান দিকে যদি উপনদী বলে তোমরা বলবে যমুনা, ভারতের দীর্ঘতম উপনদী এবং গঙ্গার প্রধান উপনদী। তাহলে কি হবে? যমুনা। যমুনা হবে গঙ্গার ডান তীরের একটা উপনদী, ভারতের দীর্ঘতম উপনদী। যমুনা কোথায় গিয়ে মিশেছে? যেখানে কুম্ভ মেলা হলো প্রয়াগরাজে বা এলাহাবাদে, সেখানে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তারপর বলেছে প্রশ্নে, বর্তমান ভারতে কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা কটা? কেন্দ্রশাসিত রাজ্য আছে 8টা, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, আর রাজ্য আছে কতগুলো? 28টি। অনেকগুলি ড্যাশ একসাথে গড়ে উঠলে তাকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয়। অনেকগুলো ড্রামলিন, এটা হবে ড্রামলিন। ড্রামলিন, ড্রামলিন কেমন দেখতে হয়? ড্রামলিন দেখতে হয় এরকম করে, দূর থেকে মনে হচ্ছে একটা ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ। ঠিক আছে। হিমাবাহের সঞ্চয় কার্যের ফলে হয়। ড্যাশ হিমাবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয়। মনে রাখতে হবে মহাদেশীয় হিমাবাহ, মহাদেশীয় হিমাবাহ থেকে। এটার উত্তর কি হবে? মহাদেশীয় হিমাবাহ থেকে। মহাদেশীয় হিমাবাহ কি? যে সারা এলাকা জুড়ে ছড়িয়ে থাকবে, যেমন আন্টার্কটিকার আমরা ল্যাম্বার্ট পড়েছিলাম পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমাবাহ, সেইখান থেকে হিমশৈল অর্থাৎ বরফের টুকরো ভেঙে জলের সমুদ্রে ভাসতে থাকে, যার 1 ভাগ উপরে থাকে আর 9 ভাগ নিচে থাকে। এটাকে বলা হয় কি? হিমশৈল। ইনসেলবার্জ বোল্ডার লুপে ইনসেলবার্জ বোল্ডার স্তূপে, বোল্ডার স্তূপে, এটা যদি বোল্ডার স্তূপে পরিণত হয় তাকে কি বলা হবে? বর্নহার্ড, বর্নহার্ড। অলকানন্দা ড্যাশের কাছে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। অলকানন্দা কোথায় কি মিলিত হয়েছে? অলকানন্দা ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? অলকানন্দা ভাগীরথীর সাথে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে। প্যাংগং ড্যাশ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। প্যাংগং কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত? প্যাংগং আছে লাদাখে, লাদাখে। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ লাদাখে আছে কি? লাদাখে আছে প্যাংগং হ্রদ। আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস সমান সমান কি হবে? আবহবিকার প্লাস ক্ষয়ীভবন সমান সমান অগ্নিভবন দিয়েছে। এটা কি হবে? এটা হবে পুঞ্জিত ক্ষয়। ওই ড্যাশের উত্তর হবে কি? পুঞ্জিত ক্ষয়। এখানে একটা এখানে একটা প্রশ্ন কারেকশন করতে হবে, এটা বর্নহার্ড হবে না, এটা হবে ক্যাসল ক্যাপিজ। এটা হবে ক্যাসল ক্যাপিজ, ক্যাসল ক্যাপিজ। আর যদি গম্বুজ আকারে পরিণত হতো তাহলে হতো ওই বর্নহার্ড। ঠিক আছে, তাহলে শূন্যস্থানগুলো বোঝা গেল। এরপর আছে একটি বা দুটি শব্দের উত্তর। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাত হবে নেপালের কালীগণ্ডকী নদীর অন্ধাগিলচি। নেপালের কালীগণ্ডকী নদীর, কালীগণ্ডকী নদীর অন্ধাগিলচি, অন্ধাগিলচি।
গিলচি। এরপর বলছে আন্দামানের দ্বীপপুঞ্জে জীবন্ত আগ্নেয়গিরির নাম কি হবে? ব্যারেন। ব্যারেন হবে আন্দামানের জীবন্ত আগ্নেয়গিরির নাম। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় কি? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। মনে রাখতে হবে দোয়াব। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলগুলিকে কি বলা হয়? হিমবাহ আর পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলগুলিকে বলা হয় বার্গশ্রুন্ড। বার্গশ্রুন্ড। হিমশিরির মধ্যে হিমবাহ গলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। প্যাটার্ন স্টার। প্যাটার্ন স্টার। তারপর আছে পেডিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কি বলে? পেডিপ্লেনের ওপর যদি বলে তাহলে মনে রাখবে ইনসেলবার্জ, আর যদি বলে পেনিপ্লেনের ওপরে তখন তাকে বলা হবে কি? মোনাডনক। তাই এটা হবে ইনসেলবার্জ। ইনসেলবার্জ। যদি বলতো পেনিপ্লেন তাহলে হতো কি? মোনাডনক। পেডিপ্লেন হলো শুষ্ক নদীর মানে শুষ্ক অঞ্চলে তৈরি হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে, ঠিক আছে? আর নদীর ক্ষয়কার্যের ফলে তৈরি হয় পেনিপ্লেন, আর তার উপরে যদি অনুচ্চ টিলা কঠিন আকারে দাঁড়িয়ে থাকে তাকে বলে মোনাডনক। সুন্দরবনে কোন দ্বীপ বিষ্ণু উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? বলবে ঘোড়ামারা। ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা, নিউমুর, এই দ্বীপগুলো কি হবে? যে বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে, ঠিক আছে? ঘোড়ামারা, নিউমুর বা তারপরে আছে লোহাচড়ায়, লোহাচড়া। এই দ্বীপগুলো বিষ্ণু উষ্ণায়নের জন্য ডুবে গিয়েছে। এরপর আছে ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? মরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় জেরোফাইট। জেরোফাইট। জেরোফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায়। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম মনে রাখবে গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় দীর্ঘতম বলে। গঙ্গা নদীর মতো দীর্ঘতম, তাই এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ভারত আফগানিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত? সব থেকে ছোট্ট সীমা আছে, সেটাকে বলা হয় কি? ডুরান্ড লাইন। সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন। তারপর আছে রডোডেন্ড্রন কোন অরণ্যের উদ্ভিদ? রডোডেন্ড্রন হবে সরলবর্গীয় উদ্ভিদ। সরলবর্গীয় উদ্ভিদ। তারপর আছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে গুরু শিখর। গুরু শিখর। আবু পাহাড়ের গুরু শিখর। ধোঁয়াদা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াদা জলপ্রপাত আছে কোথায়? নর্মদা নদীতে। নর্মদা নদী। পর্বতের কোন ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়? পর্বতের কোন ঢালে? যে দিকে বায়ু আঘাত লাগে, বায়ু যেদিকে আঘাত লাগে সেই দিকটায় বৃষ্টি হয় বেশি, তাই সেইটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। প্রতিবাদ। প্রতিবাদ ঢাল। আর যেদিকে বৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুবাদ ঢাল। ভারতের দীর্ঘতম হিমবাহ নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহ আছে কারাকোরাম পর্বতে, তার নাম হলো কি? সিয়াচেন। তারপর বলছে হিমবাহের উপরিভাগে সমান্তরাল আড়াআড়ি, এটা আড়াআড়ি, হ্যাঁ, আড়াআড়ি যে ফাটল সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? ক্রেভার্স। এর আগে আমরা এমসিকিউতেও করেছি ক্রেভার্স। আর যদি পর্বতগাত্রে ফাটল হয় তাকে বলা হয় বাকশুন্ড।
বায়ুর সমান্তরালে দীর্ঘ তলোয়ারের মতো গড়ে ওঠা বালিয়াড়ি কি নামে পরিচিত? এটা তলোয়ারের মতো যদি বালিয়াড়ি বলে তাহলে হবে শিব বালিয়াড়ি, আর যদি অর্ধচন্দ্রাকৃতি বলে তাহলে হবে বারখান বালিয়াড়ি। তাহলে এটা হবে কি? শিব বালিয়াড়ি। মনে রাখবে, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় ক্যারাভ্যান বা মরুপথ, বা গাছি বা গাউড বলে। ক্যারাভ্যান বা মরুপথ বা গাছি বা গাউড বলে দুটো শিব বালিয়াড়ির মাঝের অংশকে। কর্ণাটক মালভূমির পূর্বাংশে নিচু ও তরঙ্গায়িত অঞ্চল কি নামে পরিচিত? কর্ণাটক মালভূমি দুটো ভাগে বিভক্ত, একটা হলো মালনাদ, একটা হলো ময়দান। যদি বলে পাহাড়ের দেশ বা উঁচু বেশি তাহলে হবে মালনাদ, আর যদি বলে নিচু সমভূমির মতো সেটা হবে ময়দান। এটা উত্তর হবে ময়দান। কে প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করেন? গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। তবে আজকে এমসিকিউগুলো করা হলো। এই এমসিকিউগুলো করার পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।